সন্ধ্যা তখন প্রায় শেষ রংটুকু পশ্চিম আকাশে মুছে ফেলেছে। শীতের হালকা কাঁপুনি জানান দিচ্ছে যে দিন শেষ। এবার ঘরে ফেরার পালা। আমি, আমার স্ত্রী এবং আমার মেয়ে, আমরা তিনজনে মিলে আমাদের বাইকে চেপে ফিরছিলাম। দিনটা ছিল উৎসব মুখর। কাছের একটি স্থানীয় মেলা থেকে আমরা সবে ফিরে আসছি, যেখানে নাগরদোলায় চড়া আর রং বেরঙের বেলুন ও খেলনার আনন্দের রেশ তখনও আমার মেয়ের মুখে লেগেছিল। বাইকের হেডলাইট জ্বালিয়ে সামনের অন্ধকার রাস্তা ধরে এগিয়ে যাচ্ছিল। এই রাস্তাটি আমাদের কাছে কোনো অপরিচিত পথ নয়, বরং প্রতিদিনের যাতায়াতের কারণে এটি প্রায় আমাদের বাড়ির উঠোনের মতোই চেনা ছিল। এই নির্ভরতাই হয়তো সেদিন আমাদের অতিরিক্ত আত্মবিশ্বাসী করে তুলেছিল। পিছন থেকে আমার মেয়ে, যাকে আমি তিতলি বলে ডাকি, সে আবদার করছিল কাল্পনিক রাজ্যের গল্প শোনানোর জন্য। আমার স্ত্রী বাইকের পেছনে হেলান দিয়ে নিশ্চিন্তে বসেছিল। তার উপস্থিতিই আমার চালনার মূল শক্তি। এটাই ছিল আমার সম্পূর্ণ জীবন। এই দুজন মানুষ, এই বাইক আর সামনের চেনা পথ, এটাই আমার পৃথিবী। কিন্তু জীবন সবসময় একই সরলরেখায় চলে না। আচমকা রাতের স্নিগ্ধতা ভেঙে এক অপ্রত্যাশিত শব্দ হলো ফসফস। বাইকের চাকা যেন হঠাৎ রাস্তায় আটকে গেল। এক মুহূর্তেই আমি বুঝে গেলাম সর্বনাশ হয়েছে। পেছনের টায়ার পাঞ্চার। আমি বাইক থামিয়ে রাস্তার পাশে একটি গাছের নিচে দাঁড় করালাম। টায়ারের দিকে তাকিয়ে হতাশা নেমে এলো। এখন এই জনমানবহীন রাস্তায় আমার স্ত্রী উদ্বিগ্ন চোখে পরিস্থিতি দেখছিলেন। চিন্তা করো না, আমি শান্ত থাকার চেষ্টা করলাম। এই জায়গাটা থেকে সামান্য এগালেই সামনে একটা গ্যারেজ আছে, আমি চিনি। কিন্তু বাইকটা টেনে নিয়ে যাওয়া খুবই কঠিন হবে। চারিদিকে তখন গভীর অন্ধকার নেমে এসেছে। এখানে এভাবে দাঁড়িয়ে থাকা নিরাপদ নয়, বিশেষত আমার মেয়ে সাথে আছে। আমি দ্রুত সিদ্ধান্ত নিলাম, তোমরা দুজনে আস্তে আস্তে হেঁটে এগিয়ে আসো, আমি বাইকটা ঠেলে নিয়ে যাচ্ছি। সামনের গ্যারেজে পৌঁছেই আমি তোমাদের ফোন করব। আমার স্ত্রী প্রথমে ইতস্তত করলেন, এত রাতে একা একা হেঁটে যাব? যদি আমরা পথ ভুল করি? আমি আশ্বাস দিলাম, এইটুকু রাস্তাতে আর ভুল করবে না, একদম সোজা যাবে। তোমরা কোনোভাবেই দাঁড়াবে না, কেবল এগিয়ে যাবে। আমার কাছে ফোন নেই, তোমাদের কাছে আছে, ফোনটা সাথে রাখো। আমার স্ত্রী শেষ পর্যন্ত রাজি হলেন। তিনি আমার মেয়ের হাত ধরে এবং তারপর তারা দুজন মিলে সামনের দিকে এগিয়ে গেল এবং রাস্তাটি অন্ধকার থাকায় তারা আস্তে আস্তে অন্ধকার দিয়ে এগিয়ে গেল। আমি হেডলাইট জ্বালিয়ে রেখেছিলাম যতক্ষণ না তারা রাস্তার একটু এগিয়ে যাচ্ছিল। তাদের ছেড়ে দেওয়ার এই সিদ্ধান্তটা আমার কাছে কঠিন ছিল, কিন্তু এর চেয়ে ভালো আর কোনো উপায় ছিল না। আমি বাইক ঠেলে নিয়ে হাঁটা শুরু করলাম। বাইকের ওজন ও কাকড় মেশানো রাস্তার কারণে আমার ঘাড়ে ও হাতে চাপ পড়তে শুরু করলো। তবে মনের মধ্যে তখন কেবল একটা তাড়না, তাড়াতাড়ি গ্যারেজে পৌঁছাতে হবে, বাইক সারাতে হবে এবং আমার স্ত্রী মেয়েকে নিয়ে বাড়ি ফিরতে হবে। প্রায় মিনিট 15 কঠিন পরিশ্রমের পর অবশেষে আমি আমার চেনা বাঁদিকের সরু গলিটি দেখতে পেলাম। হ্যাঁ, এখানেই সেই পরিচিত গ্যারেজটি আছে। গ্যারেজের আবছা আলো যেন আমার কাছে ছিল আশার আলো। আমি দ্রুত বাইক নিয়ে ভেতরে প্রবেশ করলাম এবং গ্যারেজের মালিককে সমস্ত পরিস্থিতি জানালাম। তিনি বাইকের চাকা খোলার কাজে হাত দিলেন। আমার বাইক সারানোর কাজ শুরু হতেই আমার মনোযোগ পুরোপুরি ঘুরে গেল মূল রাস্তার দিকে। এতক্ষণে তো তাদের চলে আসার কথা, আমি মনে মনে ভাবলাম। আমি দ্রুত হেঁটে গলির মুখ পর্যন্ত এলাম। মূল রাস্তার দিকে অনেক দূর পর্যন্ত তাকালাম, কিন্তু না, কাউকে দেখতে পেলাম না। এইটুকু পথ হেঁটে আসতে তাদের সর্বোচ্চ 10 মিনিট লাগার কথা, কিন্তু এখনো আসছে না কেন? 10 মিনিটের তো বেশি সময় পেরিয়ে গেছে। আমার বুকের ভেতরটা তখন ধক করে উঠল। আমি রাস্তার উল্টো দিকটাও একবার দেখলাম। না, কোথাও কেউ নেই, কাউকে দেখতে পাচ্ছি না। তখনই আমার মাথায় আসলো, আমি ফোন না করলে তারা জানবে কিভাবে যে আমি এই গলিতে আছি? আর আমার কাছে তো ফোন নেই, ফোনটা ছিল আমার স্ত্রীর কাছে। আমি দ্রুত গ্যারেজের লোকটির কাছে ছুটে গেলাম। দাদা, আপনার কাছে ফোন আছে? একটা খুব জরুরি ফোন করতে হবে।
লোকটি হাত ঝেড়ে হতাশ করলেন। না বাবা, এই রাতে ফোন বাড়িতে রেখে আসি, কাজের সময় ফোন কাছে রাখি না। এই উত্তরটি যেন আমার মাথায় বাজ পড়ল শোনার পরেই। আমার পৃথিবীটা মুহূর্তেই স্থির হয়ে গেল। আমি ফোন করতে পারবো না। তারা আমার জন্য অপেক্ষা করছে কিনা, কোথায় আছে, আদৌ কোনো সমস্যা হয়েছে কিনা, কিছুই আমি জানতে পারবো না। আমি তখন পুরোপুরি বিচ্ছিন্ন। আমার স্ত্রী আর আমার মেয়ে এখন কোথায়? এই মুহূর্তে সেই চেনা রাস্তা, পরিচিত বাইকের গ্যারেজ, সবটাই আমার কাছে এক নিদারুণ ফাঁদ মনে হতে লাগলো। মেকানিকের কাছ থেকে যখন জানতে পারলাম তার কাছে ফোন নেই, সেই মুহূর্তের হতাশা আর ভয় আমার ভেতরে এক ভয়ঙ্কর শূন্যতার সৃষ্টি করলো। আমার পরিচিত জগৎ যেন হঠাৎ করেই একটি অচেনা গোলকধাঁধায় পরিণত হলো। আমার মস্তিষ্ক দ্রুত কাজ করতে শুরু করলো। আমার স্ত্রী এবং আমার মেয়ে কোথায়? কেন তারা এতক্ষণে গ্যারেজের কাছে এলো না? আমি পুনরায় গলির মুখ থেকে মূল রাস্তায় বেরিয়ে এলাম। আমিই তো তাদের বলেছিলাম সোজা হেঁটে এগিয়ে যেতে। এইটুকু পথে তো হারিয়ে যাওয়ার কথা নয়। কিন্তু যখন কোনো প্রিয়জন দৃশ্যের বাইরে চলে যায়, তখন সবচেয়ে অযৌক্তিক ভয়গুলোও সত্য বলে মনে হতে থাকে। আমার হৃৎপিণ্ড তখন প্রচণ্ড জোরে ধড়ফড় করছে। শরীরের সমস্ত রক্ত যেন হিম হয়ে গিয়েছিল। আমি হাঁসফাঁস করছিলাম। আমার মনে হচ্ছিল যেন আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। চারপাশে নীরবতা যেন আমার সেই ভয়কে আরও বাড়িয়ে দিচ্ছিল। আমি দ্রুত হেঁটে যেতে চাইছিলাম সামনের দিকে, এবং আমি সামনের দিকে সেই পথে এগিয়েও গেলাম। এগিয়ে গিয়ে দেখলাম কেউ নেই। তাদের নাম ধরে ডাকলাম, শোনো তোমরা কোথায়? কিন্তু প্রতি উত্তরে কিচ্ছু শুনতে পেলাম না। কেবল শুনতে পাচ্ছিলাম বাতাসের শব্দ আর নৈঃশব্দ। তখন আমার মনে হলো আমি হয়তো অন্য কোনো গ্যারেজের কথা তাদের বলেছিলাম, কিংবা তারা ভুল করে অতিরিক্ত পথ হেঁটে গেছে সামনের দিকে। কিন্তু এই যুক্তি দিয়েও আমার মনের ভয় দূর হচ্ছিল না। ভয় তখন আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে। এই রাস্তাটা আমার চেনা হলেও এই গভীর রাতে এটা যেন এক অচেনা রহস্যময় পথে পরিণত হয়েছিল। চারপাশের গাছপালা, রাস্তার পাশে ঝোপঝাড়, সবকিছুই যেন কোনো বিপদ সংকেত দিচ্ছিল। তখন আমি উপলব্ধি করলাম মানুষের জীবনে সবচেয়ে বড় অন্ধকার কি? সেটা কেবল আলো আঁধারের ফারাক নয়, সেটা হলো যখন আপনি নিশ্চিত নন আপনার প্রিয়জন কোথায় আছে, কেমন আছে। সেই মুহূর্তে আমি যেন বুঝতে পারলাম গোটা পৃথিবীটাই যেন এক লহমায় অর্থহীন হয়ে গেল। আমার ব্যক্তিগত জগৎ, যা কেবলই আমার স্ত্রী আর আমার মেয়েকে ঘিরে, সেটা যেন হঠাৎ করেই এক ভয়ঙ্কর শূন্যতায় ভরে গিয়েছিল। মনে হচ্ছিল যেন কেউ আমার পায়ের নিচের মাটি সরিয়ে নিয়েছে। এই অসহায় অনুভূতি, এই বিচ্ছিন্নতা, এর থেকে বড় শাস্তি আর কিচ্ছু হতে পারে না। আমি দ্রুত আবার উল্টো দিকে হাঁটা শুরু করলাম, গলির মুখের দিকে, যেখানে গ্যারেজ আছে সেই দিকে। অন্ধকারে দ্রুত হাঁটার সময় আমার মস্তিষ্কে একটা কথাই বারবার আসছিল, ফোন। যে কোনো মূল্যে একটা ফোন দরকার। আমি হয়তো দিক ভুল করেছি, কিন্তু তারা তো জানে আমি কোথায় বাইক সারাতে দেব। তারা নিশ্চয়ই সামনে অপেক্ষা করছে। আমাকে শুধু তাদের সাথে যোগাযোগ করতে হবে একটু। হাঁটতে হাঁটতে আমি গলির মুখে পৌঁছালাম। মনটা এতটাই অস্থির ছিল যে আমি খেয়ালই করিনি গলির ভেতরে বাইক সারাইয়ের জায়গায় আরও একজন লোক দাঁড়িয়ে আছে। সে আমার পরিচিত। তখনকার দিনে সেই গলিতে আরও একজন পরিচিত লোক ছিল, যার একটি ছোট্ট সাইকেলের দোকান ছিল। তিনি প্রায় সন্ধ্যায় এই পথ ধরে যাতায়াত করতেন। যেন এক দৈব সাহায্য মনে হলো, বা আমি পেলাম। লোকটি বাইকের চাকা সারানো দেখছিল। আমাকে দেখেই জিজ্ঞেস করলো, কি হলো দাদা, এত হাসপাস করছেন কেন? সময়টা নষ্ট না করে আমি সরাসরি তার দিকে এগিয়ে গেলাম। দাদা, আপনার কাছে ফোন আছে? একটা খুব জরুরি ফোন করতে হবে। আমার ফোনটা আমার কাছে নেই। লোকটি সামান্য অবাক হলেও পরিস্থিতি বুঝতে পারল। কোনো প্রশ্ন না করে সে তার পকেট থেকে ফোনটি বের করে আমার হাতে দিল। সেই মুহূর্তে সেই সাধারণ ফোনটি আমার কাছে পৃথিবীর সবচেয়ে দামি জিনিস মনে হলো। আঁকাবাঁকা হাত আর কাঁপতে থাকা আঙুলে আমি আমার স্ত্রীর নম্বর ডায়াল করলাম। প্রথমবার রিং হয়ে কেটে গেল। দ্বিতীয়বার আমি আবার ডায়াল করতেই ফোন রিসিভ করলো ওরা। তারপর বলল, হ্যালো, কে কথা বলছেন? আমার স্ত্রীর উদ্বিগ্ন কণ্ঠস্বর। আমি আমি প্রায় চিৎকার করে উঠলাম। আমার কণ্ঠস্বর হয়তো আতঙ্কে কেঁপে উঠেছিল। তোমরা কোথায়? আমি তোমাদের না দেখে ভয় পেয়ে গিয়েছিলাম। কেন তোমরা গ্যারেজের কাছে আসোনি?
আমার কথা শুনে আমার স্ত্রী দ্রুত বললেন, আমরা আমরা তো আরও সামনে চলে এসেছি। আমরা তো ভেবেছিলাম তুমি তো সাইকেল গ্যারেজের যেটা আছে সামনে, সেখানেই দেবে বাইকটিকে, তাই আমরা হেঁটে চলে এলাম। তুমি কেন ফোন করোনি? এই কথাটি শুনে আমার শরীর থেকে যেন এক বিশাল ভারী পাথর নেমে গেল। ভয়ের কালো মেঘ সরে গিয়ে যেন হঠাৎ করে জীবনের আলো ফিরে পেলাম। তারা নিরাপদে আছে, এই স্বস্তিটুকু গোটা পৃথিবীর আনন্দের চেয়েও অনেক বেশি ছিল। আমি দ্রুত তাদের বললাম, আমি এই গলির ভেতরে বাইক সারাচ্ছি, তোমরা একটু পিছিয়ে এসো, আমি তোমাদের জন্য এই সামনের মোড়টিতে অপেক্ষা করছি। তারা ফিরে আসতে রাজি হলেন। ফোনটি ফেরত দিয়ে আমি পরিচিত লোকটিকে আন্তরিক ধন্যবাদ জানালাম। আমি এতটাই আবেগপ্লুত ছিলাম যে আমার চোখে প্রায় জল চলে এসেছিল। খানিক বাদেই দূর থেকে আমার মেয়ে তিতলির পরিচিত গলা শুনতে পেলাম। এরপরেই সেই দুজন মানুষ, যারা আমার পুরো পৃথিবী, তারা আবার আমার সামনে এসে দাঁড়ালো। আমি দ্রুত এগিয়ে গিয়ে আমার মেয়েকে কোলে তুলে নিলাম আর আমার স্ত্রীকে নীরবে ছুঁয়ে দেখলাম। ভয়ের সেই কালো অধ্যায়টি মুহূর্তেই শেষ হয়ে গেল। আমি কিছুটা শান্ত ও কিছুটা রাগান্বিত স্বরে আমার স্ত্রীকে বললাম, তোমরা এত এগিয়ে গেলে কেন? আমি তো বলিনি এতটা আসতে। আমার স্ত্রী বললেন, আমরা ভাবলাম তুমি হয়তো ওই গলিটিতে বাইকটা দিতে পারবে না, তাই সোজা সামনে সাইকেল গ্যারেজ যে পরিচিতটা আছে, পরিচিত গ্যারেজটা, সেইখানে যাবে, তাই আমরা সেই গ্যারেজের দিকে এগিয়ে গেলাম। সেই সময় আমি উপলব্ধি করলাম ঠিক এইখানেই ভুলটা হয়েছিল। এটি কেবল পাংচারের ঘটনা ছিল না, এটি ছিল যোগাযোগের অভাবজনিত এক নিদারুণ ভুল বোঝাবুঝি। আমার স্ত্রী যখন কারণটি জানালেন যে তারা ভেবেছিলেন আমি সোজা সামনে বড় সাইকেল গ্যারেজটিতে যাব, যেখানে সহজে বাইক সারানো যায়, তখন আমার রাগ বা বিরক্তি মুহূর্তে উধাও হয়ে গেল। সেখানে জন্ম নিল এক গভীর উপলব্ধি। আসলে আমরা দুজনেই একে অপরের চিন্তাধারা অনুমান করার চেষ্টা করেছিলাম। আমি ধরে নিয়েছিলাম যে আমি যখন তাদের সামনের গ্যারেজ বলেছি, তখন তাদের মনেও আমার পরিচিত সেই গলির ভেতরে ছোট গ্যারেজের ছবিটিই আসবে, কারণ এই পথে বাইক পাঞ্চার হলে আমি সবসময় ওখানেই যেতাম। অন্যদিকে আমার স্ত্রী অনুমান করেছিলেন যে এই রাতে বাইক ঠেলে নিয়ে এত সরু গলিতে প্রবেশ করার চেয়ে সোজা প্রধান সড়কের পাশের অপেক্ষাকৃত পরিচিত ও বড় সাইকেল গ্যারেজে যাওয়াই আমার জন্য মনে হয় সুবিধাজনক হবে। এই সামান্য ভুল বোঝাবুঝি আমাদের মাঝখানে তৈরি করেছিল প্রায় আধা ঘন্টার এক ভয়ঙ্কর মানসিক দূরত্ব। এই সময়টুকুতে আমি যে তীব্র আতঙ্কের মধ্যে দিয়ে গিয়েছিলাম তা আমি বলে বোঝাতে পারবো না। যখন আমি আমার মেয়েকে কোলে তুলে নিলাম, সেও ভয়ে কুঁকড়ে গিয়েছিল। আমার স্ত্রীও আমাকে না দেখে একই ধরনের উদ্বেগ অনুভব করেছিলেন। তিনি ফোন হাতে নিয়ে অপেক্ষায় ছিলেন আমার কলের জন্য, কিন্তু হয়তো সামান্য এগিয়ে যাওয়ার পরও তিনি ভেবেছিলেন যে আমি অন্য কোনো সমস্যার কারণে কল করতে পারছি না। এই পুরো ঘটনাটি আমাকে শিখিয়ে দিল শুধু প্রিয়জনের উপস্থিতি নয়, বরং তাদের সঠিক স্থানে থাকার নিশ্চয়তা এবং যোগাযোগ কতখানি গুরুত্বপূর্ণ। বাইক সারানোর চিন্তা বা সময়ের চিন্তা তখন কিছুই ছিল না। আমার পুরো অস্তিত্ব কেবলই তাদের নিরাপত্তা জানতে চেয়েছিল। সেই মুহূর্তে আমি উপলব্ধি করলাম মানুষের জীবন কতটা ভঙ্গুর, আর ভালোবাসার সম্পর্ক কতখানি নির্ভরশীল একে অপরের উপর, স্পষ্ট বক্তব্যের উপর। সেই রাতে যদি পরিচিত লোকটি দেখা না পেতাম, যদি কোনো ফোন করার সুযোগ না থাকতো, তবে হয়তো আরও অনেকক্ষণ আমাকে এই অসহায় অন্ধকারে থাকতে হতো। আমি আমার স্ত্রীকে নীরবে জড়িয়ে ধরলাম। তখন আর কোনো অভিযোগ বা রাগের প্রশ্ন ছিল না, ছিল শুধু বেঁচে থাকার এবং একসাথে থাকার এক গভীর স্বস্তি। বাইকের চাকা ততক্ষণে পুরোপুরি সারানো হয়ে গিয়েছিল। মেকানিক তার কাজ শেষ করে বাইকটিকে গলির মুখে এনে দিলেন। তারপর আমরা সেই মেকানিককে তার পারিশ্রমিক দিলাম। এবার বাড়ি ফেরার পালা। কিন্তু এই যাত্রা আর আগের মতো ছিল না। আমরা তিনজন বাইকে উঠলাম। এবার আমি ধীরে চালাচ্ছিলাম। কেবল বাইকের গতি নয়, জীবনের গতিও যেন সেদিন একটু ধীর হয়ে গিয়েছিল। আমি আমার বাইকের লুকিং গ্লাসে বারবার আমার স্ত্রী এবং আমার মেয়েকে দেখছিলাম। তাদের উপস্থিতি এখন কেবল একটি দৈনন্দিন অভ্যাস নয়, সেটি এখন এক মূল্যবান উপলব্ধি। আমি তখন আমার স্ত্রীকে বললাম, আজকের এই ঘটনা থেকে আমি একটা জিনিস শিখলাম, যখন কাউকে কিছু বলে কোথাও যেতে হয় বা নিজের মানুষকে বা কোনো প্রিয়জনকে কিছু জানাতে হয়,
তখন তাকে সম্পূর্ণ কথাটি স্পষ্ট করে বলে যেতে হয়। আমি বললাম, আমি শুধু বলেছিলাম সামনের গ্যারেজ, কিন্তু আমি নির্দিষ্ট করে বলিনি যে গলির ভেতরে এই গ্যারেজেই আমি বাইক দেব, তুমি এখানেই চলে এসো। যোগাযোগের এই সামান্য ফাঁকটাই আমাদের দুজনকে এই রাতে এক ভয়ঙ্কর ভুল বোঝাবুঝির মুখে ফেলেছিল। এই শিক্ষাটি শুধু সেই রাতের জন্য নয়, এটি যেন জীবনের প্রতিটি সম্পর্কের জন্য প্রযোজ্য। কর্মক্ষেত্রে, পরিবারে, বন্ধুত্বের বন্ধনে আমরা প্রায়শই ধরে নিই যে অন্যরা আমাদের ভাবনা বুঝতে পারবে, কিন্তু এই অনুমান বা অস্পষ্টতা অনেক সময় বড় ধরনের মানসিক পাঞ্চারের কারণ হয়। সেদিন আমি শিখেছিলাম, ভালোবাসা ধরে রাখার জন্য কেবল অনুভূতির উষ্ণতাই যথেষ্ট নয়, প্রয়োজন সঠিক শব্দ ও স্পষ্টতার শক্ত বাঁধন। জীবনে চলার পথে যেমন টায়ার পাঞ্চার হতে পারে, তেমনি সম্পর্কের পথেও ভুল যোগাযোগে বিশ্বাসের পাঞ্চার হতে পারে, এবং সেই পাঞ্চার সারানোর একমাত্র উপায় হলো সময় মতো যোগাযোগের সঠিক টায়ার ব্যবহার করা। বাইকটি শহরের পরিচিত সড়কে উঠে এলো। চারপাশের আলো আর কোলাহল যেন আমাদের রাতের ভয়াবহ অভিজ্ঞতাকে মুছে দিতে চাইছিল, কিন্তু আমি জানি এই শিক্ষাটা আমার মনে গেঁথে থাকবে। আমরা যখন বাড়ির পথে ফিরছিলাম, তখন বাইকের ইঞ্জিন শব্দ ছাড়া আর কোনো কথা হচ্ছিল না, তবে এই নীরবতা ছিল আর এক রকমের পূর্ণতা। এটা ভয়ের নীরবতা নয়, বরং এক তীব্র স্বস্তি আর উপলব্ধির নীরবতা। সেই রাতে আমরা দুজনেই যেন জীবনের সবচেয়ে বড় সত্যগুলোর মুখোমুখি হয়েছিলাম। নিরাপত্তা ক্ষণস্থায়ী এবং যোগাযোগ অপরিহার্য। আমার স্ত্রী পেছনের সিটে নিশ্চিন্তে বসেছিলেন, আমার মেয়েকে শক্ত করে ধরে। আমি বাইকের লুকিং গ্লাসে বারবার তাদের দেখছিলাম। এই দৃশ্যটি আমার কাছে এখন আর কেবল একটি দৈনন্দিন চিত্র নয়, এটি যেন এক মূল্যবান পুরস্কার। আমি মনে মনে একটি অঙ্গীকার করলাম, জীবনের কোনো ক্ষেত্রেই আর অনুমানের ওপর নির্ভর করব না। প্রতিটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা পদক্ষেপ আগে আমি আমার ভালোবাসার মানুষদের সঙ্গে সম্পূর্ণ এবং স্পষ্টভাবে আলোচনা করে নেব। বাইক চালানোর সময় আমার মনে সেই মুহূর্তগুলো বারবার ফিরে আসছিল। ফোন না থাকার অসহায়তা, গলির মুখে দাঁড়িয়ে সেই শূন্য দৃষ্টি নিয়ে অন্ধকার পথে তাকানো, আর পরিচিত মুখটিকে দেখে দ্রুত ফোনটি হাতে পাওয়ার পর চরম স্বস্তি। এই অভিজ্ঞতা আমাকে শেখালো, মানুষের সবচেয়ে বড় প্রয়োজন কেবল খাদ্য, বস্ত্র বা আশ্রয় নয়, সবচেয়ে জরুরি হলো মানসিক নিরাপত্তা, আর সেই নিরাপত্তা নির্ভর করে প্রিয়জনের সান্নিধ্য ও সহজ যোগাযোগের ওপর। গল্পের এই ছোট্ট পাংচার যা আমাদের সাময়িকভাবে বিচ্ছিন্ন করেছিল, তা আসলে আমাদের সম্পর্কের কোনো পাঞ্চার ছিল না, বরং এটা ছিল আমাদের যোগাযোগ ব্যবস্থায় একটি ক্ষুদ্র ত্রুটি, যা একটি চরম মুহূর্তের মধ্য দিয়ে ঠিক হলো। আমাদের বাইক অবশেষে আমাদের বাড়ির চেনা গলিটিতে প্রবেশ করলো। গেট খুলে ভেতরে ঢুকতেই যেন শরীর থেকে সমস্ত রাতের ক্লান্তি ও উদ্বেগ সরে গেল। এই বাড়িটা কেবল ইট পাথরের তৈরি কাঠামো নয়, এটা আমাদের নিরাপদ আশ্রয়, যেখানে ভয় ঢুকতে পারে না। আমার মেয়ে ততক্ষণে বাইকের পেছনের সিটে ঘুমিয়ে পড়েছে। আমি তাকে সাবধানে কোলে তুলে নিলাম। তার নরম উষ্ণ শরীরটা যখন আমার বুকে স্পর্শ পেল, তখন মনে হলো পৃথিবীর সব শান্তি যেন আমার কাছে ফিরে এসেছে। আমার স্ত্রী বাইক থেকে নামলেন এবং আমার চোখে চোখ রাখলেন। তার চোখে কোনো অভিযোগ ছিল না, ছিল কেবল গভীর কৃতজ্ঞতা এবং ভালোবাসা। মুখে কোনো শব্দ না করেও আমরা একে অপরের সাথে সেই রাতের ভয় এবং শিক্ষা ভাগ করে নিলাম। আমরা দুজনেই জানি সেই রাতে আমরা কি ভয়ঙ্কর সময়ের মধ্যে দিয়ে গেছি। বাইকটি গ্যারেজে রাখার সময় আমি আবার সেই রাতের ঘটনাটি মনে করলাম। সামান্য একটি পাংচার, কিন্তু তার ফলস্বরূপ জীবনে কি বিশাল এক শূন্যতা নেমে এসেছিল। আমরা ঘরের ভেতরে প্রবেশ করলাম। আলো জ্বলে উঠল। ঘরের উষ্ণ আলোয় চারপাশ আলোকিত হলো। আমার মেয়ে ঘুমের মধ্যেই হাসলো। সেই হাসি দেখে আমার মন শান্ত হলো। সেই রাতে বিছানায় শুয়েও আমি অনেকক্ষণ জেগে রইলাম। আমি মনে মনে আবার সেই পরিচিত লোকটির প্রতি কৃতজ্ঞতা জানালাম, যিনি ফোনটি দিয়েছিলেন, এবং সেই ভাগ্যের কাছেও কৃতজ্ঞতা জানালাম যা আমাদের নিরাপদে ফিরিয়ে এনেছে। জীবন একটি অবিরাম যাত্রা। এই যাত্রায় অপ্রত্যাশিত বাধা আসতেই পারে, যেমন পাঞ্চার বা অন্ধকার, কিন্তু যতক্ষণ পর্যন্ত আমরা পরস্পরের প্রতি স্পষ্ট এবং যোগাযোগ সূত্র ধরে রাখি, ততক্ষণ পর্যন্ত আমরা নিশ্চিত থাকতে পারি যে আমরা আবারও নিরাপদে আমাদের নিরাপদ আশ্রয়ে ফিরে আসব। এই সামান্য
ভুল বোঝাবুঝি আমাদের সম্পর্ককে আরও দৃঢ় করেছে, শিখিয়েছে স্পষ্টতার গুরুত্ব। ধন্যবাদ। বন্ধুরা, আমার জীবনের এই সত্যি ঘটনাটি থেকে যে উপলব্ধির গল্পটি আপনাদের বললাম, গল্পটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরও গল্প পেতে। আবার দেখা হবে আমার অন্য কোনো অনুভূতির গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।